প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটু জরুরি সংবাদ শেয়ার করতে চাচ্ছি। আমাদের কালকে একটা মিটিং ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে। পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আমি ছিলাম, আমাদের পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা ছিলেন এবং সংশ্লিষ্ট সরকারি অফিসের সবাই ছিলেন আর কি। তো আমরা সেই ডিটেইল আলোচনার মধ্যে দিয়ে আমরা কিছু সুসংবাদ পেয়েছি। প্রথমে সেটা শেয়ার করি। সেটা হচ্ছে আপনাদের পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে, এটা আমরা জানি। এমআরপি পাসপোর্টে পাওয়া এই 15 ডিসেম্বর থেকে আপনারা এমআইপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা আবেদন করেছেন এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন। তো প্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে সৌদি আরবে এবং মালয়েশিয়াতে আমাদের যে ভাই বোনরা আছেন উনাদেরকে, এবং এরপর আপনার যেই সমস্ত কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে একটু প্রায়োরিটি দিয়ে এই সমস্যাটা 3 থেকে 4 সপ্তাহের মধ্যে সমাধান করা হবে। এবং এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে ইনশাআল্লাহ আগামী 2-3 বছরে এই সমস্যা আর কখনো হবে না। এখন আপনাদের একটা অনেক সাফারিংস হয়েছে, অনেক কষ্ট হয়েছে, এটার জন্য অনেক ধরনের হয়রানি হয়েছে, সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে ভাই বিনয়ের সাথে বলি, এই প্রবলেমটা সলভ হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। সেখানে আপনার যে তৎকালীন মন্ত্রী ছিলেন উনি আপনার এই পাসপোর্ট ছাপানোর কাজটা উনার একটা পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। তো সেই প্রক্রিয়ায় রেজিস্ট্রেন্স করতে গিয়ে, এটা আপনার টেন্ডারিং করতে গিয়ে অনেক 1.5 বছর সময় ক্ষেপণ হয়। তারপর ওই পুরা প্রক্রিয়াটা আমরা আসার পর বাতিল করে ফাস্টেস্ট ওয়েতে যাওয়ার জন্য একটু টাইম লেগেছে, আপনাদের অনেক কষ্ট হয়েছে, আন্তরিকভাবে দুঃখিত। তবে ইনশাআল্লাহ 15 ডিসেম্বর থেকে পাসপোর্ট পাওয়া শুরু করবেন আপনারা, এমআরপি পাসপোর্ট। আর ই পাসপোর্টের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করার জন্য আমাদের ডিসিশন হয়েছে যে এখান থেকে দরকার হলে টিম যাবে বায়োমেট্রিক ডেটা নেওয়ার জন্য, সেগুলি আপনাদেরকে পরে বিস্তারিত জানানো হবে। প্রবাসী ভাই বোনদের জন্য প্রতি আমাদের অনেক দায় রয়েছে, অনেক কাজ করার ইচ্ছা আছে, কিছু কিছু চেষ্টা করছি, আরো কোনো কাজে অগ্রগতি। এবং বিদ্যুতের নামে বা বিদ্যুতায়নের নামে লুটপাটকারীর অন্যতম গডফাদার শেখ হাসিনার পরেই, তার নাম হচ্ছে তৌফিক এলাহি, জ্বালানি উপদেষ্টা শেখ হাসিনার, গ্রেপ্তার করা হয়েছে একটু আগে। আজকে বাংলাদেশটা যে অর্থনৈতিক ঋণে, আজকে আদানি গ্রুপের যে প্রেশারের ভিতরে বাংলাদেশ পড়েছে, যে $800 মিলিয়ন দিতে হবে। আপনি জানেন যে 16,000 মেগাওয়াট বিদ্যুৎ লাগে, সেখানে 27,000 মেগাওয়াট বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ দেয় বাংলাদেশ। যা লাগে না তার চেয়ে বেশি করেছে তারা। শুধু লুটপাটের এমন নজিরবিহীন ঘটনা পৃথিবীতে কোথাও আপনি দেখতে পারবেন না বাংলাদেশ ছাড়া। মানে কতটা দুর্ভিক্ষায় ছিল একটা দেশ, তার একটা সুস্পষ্ট উদাহরণ আমি আপনাদেরকে দিলাম একটু আগে। সেই তৌফিক এলাই আজকে বাংলাদেশের সবচেয়ে বড় বিপদ যে জায়গাতে, তার নাম হলো বিদ্যুৎ খাত। এই বিদ্যুৎ খাতের ঋণের টাকা দিয়েই বাংলাদেশ পড়েছে মস্ত বড় বিপদে। কারণ দেশটাকে আজকে যে অবস্থায় রেখেছে তারা লুটপাট করার পরে, এই বিদ্যুৎ সেক্টরের কারণে। সেই তৌফিক এলাহিকে একটু আগে আপনার গ্রেপ্তার দেখিয়েছে আপনার বর্তমান সরকার, অর্থাৎ এই সরকার। এটা একটা গুড নিউজ বাংলাদেশের জন্য। কারণ এই চূড়া, এই ডাকাত, আজকের বাংলাদেশের যে সমস্যা তার অন্যতম কারিগর হচ্ছে এই ডাকাত। এই ডাকাতকে আজকে তারা গ্রেপ্তার করেছেন, আমি সাধুবাদ জানাই। এক এক করে তারা গ্রেপ্তার করেছেন, বাট এগুলো বিলিটি বিট হারি আপ লেডিস এন্ড জেন্টলম্যান। ওকে, সো এই ডাকাতকে তারা গ্রেপ্তার করেছেন এবং গ্রেপ্তার হচ্ছে। বিশ্বাস করেন, যদি বিদ্যুৎ খাতে লুটপাট না করতো, টাকা পাচারের অর্ধেকই করেছে গার্মেন্টস এবং বিদ্যুৎ খাতের নামে। এবং আজকে বাংলাদেশটা এত সম্ভাবনা থাকার পরেও এই যে বিপদে পড়েছে, তার অন্যতম কারিগর হচ্ছে শেখ হাসিনার এই চূড়াকে গ্রেপ্তার করা হয়েছে আজকে। তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। টাকা কোথায় পাচার করেছে, হাজার হাজার কোটি টাকা, তাকে বের করে আনা হোক, এটা আমি চাই। আজকে আমি দাবি করে গেলাম আপনাদের সবার সামনে। মনে রাখবেন, দুটো সেক্টরে ভারত চাইবে ডিস্টেবিলাইজ করা বাংলাদেশকে। ভারত কখনো চাইবে না বাংলাদেশ স্টেবল থাকুক। এটা আমি বারবার বলছি, আবার বলি, আজকে 3টা লাইভ, মানে 3 জায়গাতে ছোট ছোট করে করি, কারণ আমি ওই স্টেমিয়ার দিয়ে করি না, এর জন্যই যেটা ভালো হয় না। বাংলাদেশকে ডিস্টেবিলাইজ, বা মনে রাখবেন বাংলাদেশের অগ্রগতি, বাংলাদেশের উন্নতি, বাংলাদেশের স্থিতিশীলতা ভারতের ন্যাশনাল সিকিউরিটির জন্য থ্রেট ভারত মনে করে। এই পলিসিটাতেই তারা নেইবারিং কান্ট্রি, অর্থাৎ পলিসিটা ছিল ব্রেক দ্য নেইবার্স, মেক ফর ইন্ডিয়া। নেইবারকে ব্যাংকে চুরমার করে রাখবেন, মানে যতটুকু দরকার লাগে, আর আবার একদম না, আর ভারতকে আপনি মেক করবেন। এটা তারা করেছে প্রত্যেকটা দেশে, বুমেরাং হয়েছে। আজকে ভারত সবচেয়ে বড় বিপদগ্রস্ত। ভারতের ভিতরে, মানে চীনের 60 কিলোমিটার ভিতরে চীনের সৈন্য,
এদিকে মণিপুর জ্বলছে, বাংলাদেশের যুদ্ধ যাবে বলছে অনেকেই, আমরা তারা সাহায্য করতে চায় বাংলাদেশকে, মানে বাংলাদেশের সবচেয়ে বড় উত্তাল। এদিকে আবার আপনার গুজরাটের একটা আপনার জায়গা শহর দাবি করেছে পাকিস্তান। যুক্তরাষ্ট্র দিয়েছে স্যাংশন আপনার ইন্ডিয়ার 3টা কোম্পানির উপরে, 2জন ইন্ডিয়ান ন্যাশনাল উপরে, নজিরবিহীন ঘটনা। অর্থাৎ ভারত ইজ ইন ট্রাবল, ইন্ডিয়া ইজ ইন ট্রাবল রাইট নাও। দুঃস্বপ্ন দেখছে ভারত, মানে দুঃস্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছে ভারত বর্তমানে, এই অবস্থা চলছে বর্তমানে। এবং এই তৌফিক এলাহি মনে রাখবেন, দুটো জিনিস দিয়ে ডক্টর মোদী ইউনূস সরকারকে তারা রিয়েলাইজ করেছেন কিনা আমি জানি না, ডিস্টেবিলাইজ বা নষ্ট করার চেষ্টা করবে ভারত। নাম্বার 1, বিদ্যুতের লোডশেডিং, মানুষ অসহনীয় হবে, মানুষ বিপদগ্রস্ত হবে, মানুষ গালিগালাজ করবে, আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এই দুটো জিনিস তারা ঠিক রাখতে পারেন, বাংলাদেশকে কোনো কিছু করার ক্ষমতা আর নাই কারণ। এবং এই বিদ্যুৎ দিয়ে আপনার লোডশেডিং দিয়ে মানুষকে, মানে ডক্টর এই সরকারকে অজনপ্রিয় করে তোলার যত ধরনের পরিকল্পনা দরকার অলরেডি ভারত নিয়েছে, আপনার মানে আওয়ামী লীগের যারা আছেন তারা নিয়েছেন। সো এই সরকার যদি এটা বুঝতে ব্যর্থ হয়, ব্যাড ডেজ হেড অফ দেম ফর শিওর। এই দুটো জিনিস যদি তারা কন্ট্রোল করে রাখতে পারেন, কোনো কিছু করতে পারবে না। কারণ যে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা সিস্টেমে তারা আনতেছে সবকিছু, ইটস গোনা বি ভেরি স্মুথ ফর কামিং মান্থস এন্ড ডেজ, বাট দে হ্যাভ টু বি ভেরি অ্যাগ্রেসিভ, দে হ্যাভ টু বি অ্যাক্টিভ। বিকজ আমরা দেখতেছি অনেকেই তারা 7:30টার সময় অ্যাডভাইজাররা ঘুমিয়ে পড়েন। অনেক অ্যাডভাইজার্স তারা দে আর সাফারিং ফ্রম ম্যালনিউট্রিশন, মানে ভাইটামিনের অভাব আছে। তো এরা অনেকে টু ওল্ড টু পারফর্ম দেয়ার ডিউটিজ, ওকে, দে হ্যাভ টু গো টু বেড বাই 7:30 p.m. You know what I mean? That's the reality, because of the age. I'll be like them as well when I will be on 80 or 75, something like that maybe. এজন্য বলছি এটা একটা বিরাট প্রবলেম। তবে এই ডাকাতকে গ্রেফতার করেছেন এবং এই ভারতীয় এই যে দুটো সেক্টর যদি ঠিক রাখতে পারেন, এবং এটাই আজকে দেখেন আদানি গ্রুপ এই সরকারকে প্রেশার দেয় নাই, যেই ডক্টর মোদী সরকার আসছে বিল পাঠিয়ে দিচ্ছে $800 million আমাদেরকে দিতে হবে, কারণ আমরা পাই টাকাটা কার কাছে দাঁড় নিয়েছে? শেখ হাসিনার কাছ থেকে। আসলে তো দেশ যেহেতু চুক্তিবদ্ধ, দেশকে দিতে হবে, আর না হলে তাকে পাঠিয়ে দেওয়া দরকার ছিল শেখ হাসিনার পাশা দিয়ে, গো এন্ড লুক আফটার হার, ওকে, এন্ড গেট দ্য মানি আউট অফ দ্য হার, বিকজ ইউ ডিড ইট। এন্ড কারাপশন, অর্ধেকের চেয়ে বেশি লুটপাট করেছে তারা। এই হলো বর্তমান বাংলাদেশের অবস্থা। আর এই সরকারকে যখন আওয়ামী লীগকে বলেন যারা, এর চেয়ে আওয়ামী লীগ ভালো ছিল, shame on you, you have no idea what you talking about। মনে রাখবেন, আপনার বাংলাদেশ এখন এমন হয়েছে, যাই করেন যাই বলেন, কেউ আপনাকে গুম করবে না। কেউ যদি মেরেও ফেলে, লাশটা পাওয়া যাবে, তার পরিবার লাশ পাবে, জানাজা হতে পারে, যে ধর্মে হোক না কেন, তাকে বাড়ি উলবি বাড়ির, কিন্তু আপনি গড়তে বের হলে নাই, আপনাকে নিয়ে গেছে কারা কোথায়, আয়না করে নিয়ে গেছে। এমন দেশ আমরা চাই না। সো এতে যদি একবেলা আপনার খাইতে হয়, শান্তিতে থাকেন, টেক ইট, অ্যাকসেপ্ট ইট। তবে মনে রাখবেন, বাংলাদেশের সম্ভাবনা আমার আনলিমিটেড, যেটাকে আমরা মানে পসিবিলিটিস, বা সবচেয়ে বড় ডিস্টেবিলাইজ বা ডিস্টার্ব যারা হবে, তার হচ্ছে ভারতীয় পলিসি, ভারতীয় সহযোগী এই কুলাঙ্গর এবং শেখ হাসিনার ছেলাফেলা যারা আছে এরা করবে। সো মেক শিওর। বিক্ষোভের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগস্টের শুরুতে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। সেই সঙ্গে বাংলাদেশের সামনে আসে সত্যিকারের গণতন্ত্র স্থাপনের এক অনন্য সুযোগ। হাসিনার 15 বছরের কর্তৃত্ববাদী শাসন অবসানের পর বাংলাদেশে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। তার নেতৃত্বে রয়েছেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, সুশীল সমাজের সদস্যরা এতে অন্তর্ভুক্ত রয়েছেন। ইউনূস সুশীল সমাজের একজন প্রখ্যাত সদস্য। সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি স্থাপনের জন্য তিনি বদ্ধপরিকর। সামাজিক সংহতি রক্ষা এবং নিকাশ শোকাতে বাংলাদেশি সুশীল সমাজের অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে চান ডক্টর ইউনূস। নাগরিক রক্ষা ও এটিকে প্রসারিত করার অনেক উপায় রয়েছে। উদাহরণস্বরূপ, বলপূর্বক গুম ও নির্যাতনের জন্য দায়ী নিরাপত্তা ইউনিটগুলো তিনি ভেঙে দিতে পারেন। সুশীল সমাজকে সমর্থনকারী এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোকে সংস্কার করতে পারেন, যেগুলোকে একসময় অপরাধীর তালিকায় রাখা হয়েছিল। বিদেশি অনুদান আইন সংশোধন করে সেগুলোকে আন্তর্জাতিক তহবিল পাওয়ার পথ প্রশস্ত করতে পারেন। তবে ইউনূসকে দ্রুত কাজ করতে হবে, কারণ ইতিহাস বলে সুযোগ সবসময় ক্ষণস্থায়ী হয়। আইনজীবীরা আইনজীবীকে মেরেছে বা তাকে হত্যা করেছে। প্রিয় দর্শক শ্রোতা, আইনজীবী ভিডিও দেখে আটক 6 প্রধান উপদেষ্টার কার্যালয়।
চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা ঘটনার ভিডিও দেখে সন্দেহভাজন 6 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। বুধবার 27 নভেম্বর সকালে প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় জানানো হয়, ভিডিও ফুটেজ থেকে 6 জনকে শনাক্ত করা হয়েছে। সে সঙ্গে গতকাল সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও পুলিশের ওপর হামলা অভিযোগ 21 জনকে আটক করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপি। এছাড়া দেশীয় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ সহ ককটেল আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 6 সদস্যকে আটক করা হয়েছে। এর আগে গত সোমবার 25 নভেম্বর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাস বক্ষচারীকে 38 গ্রেফতার করে পুলিশ। এরপর মঙ্গলবার সকালে চট্টগ্রাম 6ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত চিন্ময়ের জামিন নামঞ্জুর করেন। পরে তার অনুসারীরা আদালত চত্বরে বিক্ষোভ করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসা করা আহত শিক্ষানবিশ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে মৃত ঘোষণা করেন। প্রিয় দর্শক শ্রোতা, এই কয়েকশো কোটি টাকা ঋণ দিবে বাংলাদেশের, কিন্তু কেন এই সহযোগিতা করতে চাইছে ওয়ার্ল্ড ব্যাংক? কি মনে হচ্ছে আপনাদের? তাদের স্বার্থ ছাড়া কি তারা এখানে আসে? প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কি মনে হচ্ছে? বাংলাদেশকে ঋণ দিতে চাই, দরিদ্র দেশগুলোর জন্য ঋণ সহায়তা ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। প্রতিষ্ঠানটি জানিয়েছে দরিদ্র দেশগুলোকে $100 বিলিয়ন ঋণ সহায়তা দেওয়া হবে। শুক্রবার 6 ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিশ্বব্যাংকের এক মুখপাত্র এএফপিকে জানান, দরিদ্র ও বিপদাপন্ন দেশগুলোকে $100 বিলিয়ন অনুদান ও ঋণ সহায়তা দেওয়া হবে। ঋণ এবং অনুদানের জন্য প্রতিষ্ঠানটি ইতিমধ্যে প্রায় $24 বিলিয়ন সংগ্রহ করেছে। তিনি বলেন, গত 3 বছর তহবিল সংগ্রহের প্রতিশ্রুতিকৃত প্রায় 23.5 বিলিয়ন থেকে সামান্য বৃদ্ধি করা দাতা দেশগুলো ব্যাংকের বেয়াতি ঋণ পরিশোধের জন্য $23.7 বিলিয়ন করার প্রতিশ্রুতি দিয়েছে। এটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডি নামে পরিচিত। প্রতিবেদনে বলা হয়েছে, এই ঋণ 2021 সাল থেকে $93 বিলিয়ন, এবার তো সামান্য বাড়িয়েছে $100 বিলিয়ন করা হয়েছে। আইডি প্রধানত বিশ্বের 78টি দরিদ্রতম দেশকে অনুদান সহায়তা দিয়ে থাকে। এ খাতে কোভিড-19 প্রভাবে অর্থনৈতিক ক্ষতি থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্বব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম আইডি। এ প্রকল্পে যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, জার্মানি সহ ইউরোপীয় বেশ খাতে $4 বিলিয়ন অর্থায়নের ঘোষণা দিয়েছে। এছাড়া নরওয়ে এবং স্পেন সহ বিভিন্ন দেশও অর্থায়ন উল্লেখযোগ্যভাবে দূতাবাসে আসা যাওয়ার পথে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত ডিএমপি কমিশনার বরাবর চিঠি দেওয়া হয়েছে। আমেরিকার ভিসা সংক্রান্ত ব্যাপারে খালেদা জিয়া ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাসে যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। উল্লেখ্য, চিকিৎসকদের পরামর্শে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হচ্ছে। এ সংক্রান্ত সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। এয়ার অ্যাম্বুলেন্সও